আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 10টায় জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর কথা রয়েছে তার। জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে প্রথমে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন রাষ্ট্রপতি। পরে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকবেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে বিস্তারিত জানাতে সাভার স্মৃতিসৌধ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম চৌধুরী। শামীম, শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি পৌঁছেছেন কিনা জানাবেন। মৃত দায়িত্ব গ্রহণের পর ৭১-এর বীর শহীদদের স্মৃতির বেদিতে শ্রদ্ধা জানাবেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 10:15 নাগাদ তার এই সাভার জাতীয় স্মৃতিসৌধে আসার কথা রয়েছে এবং সাভার জাতীয় স্মৃতিসৌধে এসে তিনি ৭১ রণাঙ্গনের বীর শহীদদের স্মৃতির বেদিতে শ্রদ্ধা জানাবেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে সাভার জাতীয় স্মৃতিসৌধ প্রস্তুত করা হয়েছে, সব ধরনের আয়োজন সম্পন্ন করা হয়েছে এবং একটি বিষয় স্পষ্ট, নিরাপত্তা বলয়ে চারদিকটা ঘিরে রাখা হয়েছে। আমরা যখন এসেছি তখন আমরা দেখেছি যে নিরাপত্তা ব্যবস্থা এখানে গ্রহণ করা হয়েছে। 10:15টায় নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাভারে আসবেন, ৭১-এর বীর শহীদদের স্মৃতির বেদিতে শ্রদ্ধা জানাবেন। এরপর তিনি নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ৭১-এর বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন করবেন। এরপরই তিনি 3 বাহিনীর ২৪ দলের সশস্ত্র সালাম গ্রহণ করবেন। এরপর তিনি এই সাভার জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করবেন। এরপর রাষ্ট্রপতির চলে যাওয়ার কথা রয়েছে বঙ্গভবনে। সেখানে এই দিনের কার্যসূচি অর্থাৎ প্রথম কার্যসূচি শেষে রাষ্ট্রীয় কার্যসূচিতে তার অংশগ্রহণ করার কথা প্রথম দিনের মতো, এটাই আমরা জানতে পেরেছি। এর আগে জানেন যে গতকালকে সন্ধ্যে 7:30টার সময় বঙ্গভবনের দরবার হলে প্রায় 1200 আমন্ত্রিত অতিথি ছিল। তার মধ্যে শপথ গ্রহণ করেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তাকে শপথ পড়ান ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। আপনি জানেন যে দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশে সংসদ সদস্যদের ভোট হয়েছে এবং সেই ভোটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি অনেক ভোট পেয়েছেন, অর্থাৎ 255টি ভোট পেয়ে তিনি রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের একজন প্রথিতযশা রাজনীতিবিদ। তিনি দীর্ঘদিন বিএনপির মহাসচিব ছিলেন এবং এর আগে তিনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করেছেন, অর্থাৎ 2016 সালের জাতীয় কাউন্সিলের আগে পর্যন্ত তিনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনটা একটা সংগ্রামী জীবন। তিনি সেই ঠাকুরগাঁয়ের অজপাড়াগাঁও থেকে বঙ্গভবনে অর্থাৎ সেই ঠাকুরগাঁ থেকে রাষ্ট্রপতির চেয়ারে অর্থাৎ দেশের সর্বোচ্চ চেয়ারে তিনি অধিষ্ঠিত হয়েছেন। তার এই দীর্ঘ পথ চলার পরিক্রমায় তিনি অনেক অন্যায়, অত্যাচার এবং জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণতন্ত্রের রক্ষার আন্দোলনে সবার সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। এরই ফলস্বরূপ বলা যায় এক প্রকার যে তিনি দেশের সর্বোচ্চ যে আসন, দেশের রাষ্ট্রপ্রধানের আসন অর্থাৎ রাষ্ট্রপতির চেয়ারে অধিষ্ঠিত হয়েছেন। আজকে তার প্রথম কার্যদিবস রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর। এরপর তিনি এই প্রথম কার্যদিবসে এই সাভার জাতীয় স্মৃতিসৌধে আসবেন এবং তিনি নিজেও একজন মুক্তিযোদ্ধা। তিনি ৭১-এর বীর শহীদদের স্মৃতির বেদিতে শ্রদ্ধা জানাবেন এবং এখান থেকে তার বঙ্গভবনে চলে যাওয়ার কথা রয়েছে। রাষ্ট্রীয় কাজে তিনি আজকে থেকেই। শামীম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রয়োজনে আবার আপনার সাথে যোগাযোগ করব। দেশের মানুষের সুখ, শান্তি এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষায় অতন্দ্র প্রহরী হয়ে কাজ করবেন নতুন রাষ্ট্রপতি। দেশের স্বার্থে প্রচলিত দায়িত্বের বাইরে গিয়েও নিরপেক্ষ ভূমিকা পালন করবেন এমন প্রত্যাশা দেশের বিশিষ্টজনদের। সাংবিধানিক যে কোনো সংকটে সরকার, বিরোধী দল সহ সবার আস্থা ধরে রাখতে নতুন রাষ্ট্রপতিকে
দায়িত্বশীল ভূমিকা রাখার পরামর্শও তাদের। বিস্তারিত সাদিয়া কানিজের রিপোর্টে। ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন শেষে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে রয়েছে নানা অভিজ্ঞতা ও গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে অসামান্য ত্যাগ। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর তার সামনে যেমন রয়েছে সাংবিধানিক দায়িত্ব পালনের চ্যালেঞ্জ, তেমনি রাজনৈতিক বিভাজনের মধ্যে রাষ্ট্রের অভিভাবক সুলভ ভূমিকা রাখার প্রত্যাশাও। রাজনৈতিকভাবে উনি অনেক দক্ষ এবং উনি জনপ্রিয়, অনেক পরীক্ষিত। যেহেতু বাংলাদেশের রাজনীতি সংঘাতময় অনেক সময় আমরা দেখতে পাই, তো যদি রাজনৈতিক সংকট তৈরি হয় তখন আমরা দেখব যে রাষ্ট্রপতির ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। সেই জায়গাটিতে আমার মনে হয় মির্জা ফখরুল ভালো ভূমিকা পালন করতে পারবেন। রাষ্ট্র কাঠামোয় নতুন বন্দোবস্তের লক্ষ্যে সবাইকে নিয়েই নবনির্বাচিত রাষ্ট্রপতি এগিয়ে যাবেন, এমন প্রত্যাশা জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের। সবাইকে অ্যাকোমোডেট করে চলা, দলমত নির্বিশেষে সবাইকে, এই বিষয়টা মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুব ভালো করে জানেন। জুলাইয়ের যে স্পিরিটের কথা আমরা বলি, যে চেতনার কথা আমরা বলি, সেটাও মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধারণ করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুব ভালো করে জানেন যে এদেশের মানুষের চাহিদা কী। গণতন্ত্র সুরক্ষার প্রশ্নে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একদম তার পজিশনটা ধরে রাখবেন। রাষ্ট্রে বিভাজন দূর, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং দেশের স্বার্থকে অগ্রাধিকার দেয়া নতুন রাষ্ট্রপতির জন্য হতে পারে বড় পরীক্ষা। ১.৫ দশকে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর অনেক কিছুই নষ্ট হয়েছে। বিরোধী দল সবসময় সরকারি দলের সাথে মিলে কাজ করতো, সেই জায়গাটা নষ্ট হয়ে গিয়েছিল। সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভূমিকা পালন করতে পারবেন। জুলাইয়ের প্রশ্নে অনেক ধরনের অমীমাংসিত অনেক কিছু থাকতে পারে, সেই জায়গাটা তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভূমিকা পালন করে, কারণ উনি জানেন বিষয়গুলো কি ভিতরে। আর রাষ্ট্রীয়ভাবে অন্যান্য যে সমস্ত অঙ্গগুলো আছে রাষ্ট্রের, সবগুলোর ভিতরে একটা কোঅর্ডিনেশনের কাজ, সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কাজে লাগানো। নতুন রাষ্ট্রপতি নিরপেক্ষ দায়িত্ব পালন, সাংবিধানিক মূল্যবোধ রক্ষা ও জনগণের আস্থা অর্জন করে অনন্য ভূমিকা রাখবেন, এই প্রত্যাশা সবার। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। সিএনজি স্টেশনে গ্যাসের সরবরাহ পরিস্থিতির সামান্য উন্নতি হলেও সংকট পুরোপুরি কাটেনি। রাজধানীর অনেক স্টেশনে এখনও কম চাপ রয়েছে, যানবাহনের দীর্ঘ সারি, তবে রাজধানীর বাইরে বিরাজ করছে গ্যাসের তীব্র সংকট। সে সঙ্গে যুক্ত হয়েছে ঘন ঘন লোডশেডিং। সব মিলিয়ে শিল্প কারখানা সহ নাগরিক জীবনে দেখা দিয়েছে তীব্র ভোগান্তি। ময়মনসিংহ, চট্টগ্রামে গ্যাস সংকটে শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। ভালুকায় গ্যাসের চাপে 20টি কারখানার শ্রমিকদের ছুটি দেওয়া হয়েছে। এদিকে মহেশখালীর LNG টার্মিনালের জটিলতায় চট্টগ্রামের সরবরাহ কমে 150 মিলিয়ন ঘনফুটে নেমেছে। নারায়ণগঞ্জ, টঙ্গী ও আশুলিয়া অঞ্চলেও গ্যাস সংকটের কারণে শত শত কারখানার উৎপাদন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। অন্যদিকে নেত্রকোনায় ঘন ঘন লোডশেডিংয়ের কারণে ব্যাহত হচ্ছে কৃষকদের সেচ কার্যক্রম। বিদ্যুৎ বিভ্রাটে সবজি ও ফসলের উৎপাদন নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষকেরা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, গ্যাসের এখন পরিস্থিতি কেমন দেখছেন, আর ফিলিং স্টেশনের মালিকরা কি বলছেন? ঋতু, আসলে গ্যাসের পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, তবে সংকট এখনও পুরোপুরি কাটেনি। আমরা যারা এখানে গ্যাস দিতে আসার ড্রাইভার রয়েছে তাদের সাথে যেটি কথা বলে জানতে পারছি, আগে যেখানে 150 টাকা 200 টাকার গ্যাস পেতেন, সেখানে তারা এখন 250, 300, 400, 500 টাকা পর্যন্ত তারা গ্যাস দিতে পারছেন। এবং সিএনজি স্টেশন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বলছেন যে গ্যাসের যে প্রেশার সেটি আগে 80, 100, 120 ছিল, সেটি এখন কিছুটা উন্নতি হয়ে 150, 160 এরকম থাকছে। যানবাহনের যে লাইন সেটি কিন্তু রয়েছে, একেবারে যে কম সেটিও বলা যাবে না, একেবারে যে বেশি সেটিও বলা যাবে না, মাঝামাঝি একটি পর্যায়ে রয়েছে। তবে আমরা দেখেছি সিএনজি চালিত যে অটোরিকশা সেটির যে একটি দীর্ঘ লাইন ছিল এই স্টেশনগুলোতে, সেটি কিছুটা কমেছে। তবে মানুষের কিন্তু ভোগান্তি একেবারে কমেনি। মানুষ চাচ্ছেন যে তারা আগে যেভাবে গ্যাস নিতেন, লাইনে দাঁড়িয়ে থাকতে হতো না, নির্বিঘ্নে তারা গ্যাস নিতে পারতেন, সেটি তারা চান যেন নির্বিঘ্নে তারা গ্যাস নিতে পারে। তবে যেহেতু তাদের কয়েক ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে গ্যাস নিতে হচ্ছে, দিনের একটি সময় অনেকগুলো স্টেশন বন্ধ থাকছে, সেক্ষেত্রে তাদের ভোগান্তি বাড়ছে। সরকারের কাছে তাদের দাবি দ্রুত যেন এই সমস্যার সমাধান করা হয়।
পাশাপাশি রাজধানী জুড়ে আমরা দেখেছি গতকালকে কয়েকটি জায়গায় তীব্র লোডশেডিং হয়েছে, বিশেষ করে মিরপুর অঞ্চল, মোহাম্মদপুর, ধানমন্ডি, কাউরান বাজার সহ কয়েকটি অঞ্চলে কিন্তু তীব্র লোডশেডিং ছিল। অনেক বাসিন্দাই সেটি নিয়েও ভোগান্তির কথা জানিয়েছেন, ক্ষোভ জানিয়েছেন যে ঘন্টার পর ঘন্টা লোডশেডিংয়ে তাদের যে ধরনের সমস্যা হচ্ছে সেটি তারা তুলে ধরেছেন। সব মিলিয়ে তারা চান যারা স্বস্তিতে জীবনযাপন করতে পারে। তো এই ছিল গ্যাসের খবরাখবর। পরবর্তী সংবাদে হয়তো বা অন্য কোনো খবর থাকে সেটিও আমরা জানিয়ে দিব। মিতু। সাকিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, গ্যাস সংকটের আরো খবর জানাতে আশুলিয়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী ওমর ফারুক। ফারুক, গ্যাস সংকটের প্রভাব আশুলিয়ায় কতখানি পড়েছে? আমি তো আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে জানিয়ে রাখি, তীব্র গ্যাস সংকটে ভুগছে ঢাকার শিল্পখাত এলাকা, শিল্পাঞ্চল আশুলিয়া সহ সাভার এবং আশপাশে যে সকল শিল্প এলাকা রয়েছে সেই সকল এলাকায় কিন্তু তীব্র গ্যাস সংকট শিল্প কলকারখানা যিনি উৎপাদন সেটি কিন্তু মারাত্মক ব্যাহত হচ্ছে এবং বেশিরভাগ কারখানায় কিন্তু উৎপাদন বন্ধ রয়েছে, এমনটাই আমরা জানতে পেরেছি শিল্প মালিক সমিতির পক্ষ থেকে। তো এছাড়া বিভিন্ন কলকারখানা কিন্তু উৎপাদন শ্রমিক এবং শ্রমিকরা, এই জন্য শ্রমিকরা কিন্তু লাখ লাখ শ্রমিক এখানে কর্মরত রয়েছেন শিল্পাঞ্চল আশুলিয়া সহ আশপাশের এলাকায়। তারা কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন এবং তারা মহা বিপর্যয়ের মুখে পড়েছেন, এমনটাই জানিয়েছেন শিল্প কলকারখানায় কর্মরত শ্রমিকরা। এছাড়া মালিক পক্ষর কিন্তু লাখ লাখ ডলার কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছেন, এমনটাই জানিয়েছেন। আমরা সিএনজি স্টেশনগুলো মালিক সমিতির সাথে কথা বলেছি, তারা আমাদের যেমনটা জানিয়েছেন গ্যাস লাইনে কিন্তু 15 PSI গ্যাস থাকার কথা, সেখানে তারা পাচ্ছেন 2, 3 এবং 0 এমনটাই থাকছেন। তো তারা যেমনটা জানিয়েছেন 3 PSI না থাকলে তাদের মেশিং এ চালু হয় না, যে কারণে বেশিরভাগ সময় তাদের সিএনজি স্টেশনের যে স্টেশনগুলো তারা বন্ধ রাখতে বাধ্য হচ্ছে, এমনটাই জানিয়েছেন সিএনজি স্টেশনগুলো। তো যানবাহনের চালক রয়েছেন তারা কিন্তু এই সিএনজি নিতে এসে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকছেন এবং এই স্টেশন থেকে ওই স্টেশনে তারা ঘুরছেন, কিন্তু তারপরে তাদের যে কাঙ্ক্ষিত গ্যাস সেটি কিন্তু তারা না পেয়ে হতাশা ব্যক্ত করছেন। এছাড়া আমি আপনাকে বলবো বিদ্যুতের লোডশেডিং কিন্তু গত 1 সপ্তাহ যাবত কিন্তু বিদ্যুতের যে লোডশেডিং সেটি কিন্তু কিছুটা কমেছে, তো তারপরে কিন্তু লোডশেডিং রয়েছে, যে কারণে উৎপাদন সহ জনজীবনের চরম হতাশা নেমে এসেছেন, চরম দুর্ভোগে রয়েছেন শিল্পাঞ্চলের লাখ লাখ মানুষ। তো শিল্পাঞ্চল আসলে থেকে বিদ্যুৎ এবং গ্যাস সংকট নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। মিতু, ধন্যবাদ আপনাকে। রাজধানীর কারণ বাজারের 80% গরুর মাংস ভেজাল বলছেন বিক্রেতারা। আর এসব ভেজাল মাংস খাওয়ানো হয় হোটেল, রেস্তোরাঁ আর মেসে। বিক্রেতারা ক্যামেরার সামনে স্বীকার না করলেও গোপন ক্যামেরায় মিলল স্বীকারোক্তি। এছাড়া গরুর মাংসে পানি ঢুকিয়ে বিক্রি আর পরীক্ষা নিরীক্ষা ছাড়াই অসুস্থ পশুর মাংসে সয়লাভ রাজধানীর অন্যান্য বাজারও। মাংসের ভেজাল ও অনিয়ম নিয়ে বিপুল দেব রায়ের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন হাসান নূর ও ফজলুর রহমান। রাজধানীর কাউরান বাজার নগরবাসীর জন্য ঐতিহ্যবাহী এই বাজারে পসরা বসে সকল পণ্যের, আর চলে নানা অনিয়ম, দুর্নীতি ও প্রতারণা। ভোরের আলো ফোটার সাথে সাথে স্বাস্থ্যবিধি না মেনে শুরু হয় পশু জবাই। এই বাজারে পাওয়া যায় পচা, বাসি, পানি ঢুকানো ও রক্তের সাথে রং মেশানো মাংস। 30 জুলাই বৃহস্পতিবার সকাল 8:30 হঠাৎ দেখা গেল বাসি সাদা মাংসে রং মিশিয়ে প্যাকেট করছেন বিক্রেতা। রং মিশানোর কারণ জিজ্ঞেস করতেই ক্লিয়ার কাট কথা, একবারটি চর্বি পাবেন, হয়তো একটু পানি গোস পাবেন, হয়তো বাজার যে ফ্রিজের পাবেন, কারণ বাজার এরকম হবে। হোটেলে দিতে হইলে মায়ের দোয়া নামে দোকানের মাংস বিক্রেতা জানালেন কাউরান বাজারের 80% মাংসই ভেজাল। এদিকে মোহাম্মদপুর টাউন হল বাজারে দেখা যায় ওজন বাড়াতে কিছুক্ষণ পর পর মাংসের টুকরো পানিতে ভিজিয়ে নিচ্ছে। তবে তাদের ওখানে ভেজাল মাংস পাওয়া যায় না দাবি করে ভেজাল মাংসেরই একটি ঠিকানা দিলেন বিক্রেতা। কেমিক্যাল দেয় না, ওরা পানি দেয়, এটা আমরা জানি কিন্তু দেখি নাই। ক্রেতারা বলছেন অনিয়ম, দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছে গেছে, যা এখন খাবারের মাধ্যমে শরীরে প্রবেশ করছে। গোস্ত নিয়ে এসে ওটাতে রং মেশানো হচ্ছে, খুবই ভয়ঙ্কর ব্যাপার। নাগরিক হিসেবে আমাদের জন্য এটা একটা থ্রেট, এটা আমরা প্রতারিত হচ্ছি প্রতিনিয়ত। বিশেষজ্ঞ চিকিৎসক বলছেন ভেজাল মাংসে শরীরে বাসা বাঁধছে মরণ ব্যাধি রোগ। কার্যকর পদক্ষেপ না থাকায় ভেজাল মাংসে বাজার সয়লাভ বলে জানান ভোক্তা অধিকারের সাবেক এই মহাপরিচালক। সমন্বয়হীনতা রয়েছে আমাদের সিটি কর্পোরেশনের সাথে, আমাদের হয়তো প্রাণী সম্পদের সমন্বয় নেই, প্রাণী সম্পদের সাথে বাণিজ্য মন্ত্রণালয়ের সমন্বয় নেই। এই সমন্বয়হীনতার কারণেও কিন্তু এই ব্যবসায়ীরা এইগুলো পার পেয়ে যাচ্ছে।
এই রংটা কিন্তু ভয়াবহ। এই রংটা হলো কেমিক্যাল রিয়াকশনে বডিতে, এটা তাৎক্ষণিক হয় না, দীর্ঘমেয়াদী মধ্যে দেখা যাচ্ছে ক্যান্সারের রূপ নেয়, বিভিন্ন ধরনের রোগে কিন্তু বাসা বাঁধতে পারে এবং সেটা স্বাস্থ্যের জন্য অবশ্যই ঝুঁকিপূর্ণ। তবে অনিয়মের প্রমাণ পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন ঢাকা দক্ষিণের প্রশাসক। আমার কাছে যদি কোনো এরকম কমপ্লেন আসে তাহলে এটা আমি সিরিয়াসলি দেখব, সিরিয়াসলি অ্যাকশন নেব। নিরাপদ খাদ্য মানুষের জন্য মৌলিক অধিকার হলেও বাংলাদেশের মানুষের জন্য এটি একটি আতঙ্কের নাম। কারণ ভেজাল খাদ্য গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশে প্রতি বছর 15 লাখেরও অধিক শিশু বিকলাঙ্গ ও প্রতিবন্ধী হচ্ছে। তাই এটি দমনে যদি কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হয় তাহলে অতি দ্রুত বাংলাদেশ একটি বিকলাঙ্গ জাতি হিসেবে গড়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিপুল দেবরাই, RTV, ঢাকা। কলকাতার নিউ মার্কেট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ আজ দেশে আসছে। এর মধ্যে 5 জনের মরদেহ বেনাপোল সীমান্ত দিয়ে এবং 1 জনের মরদেহ সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে দেশে পাঠানো হচ্ছে। প্রয়োজনীয় কাগজপত্র প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষ করে মরদেহগুলো দেশে পাঠানোর কথা জানান সংশ্লিষ্টরা। বেনাপোল সীমান্ত দিয়ে কুষ্টিয়ার দেবাশিস দত্ত, আফসানা শিমিন, স্বর্ণশীষ দত্ত ও মোহাম্মদ আকরাম আলী এবং সাভারের আহমেদ বাবুর মরদেহ পাঠানো হচ্ছে। অন্যদিকে ভোমরা সীমান্ত দিয়ে দেশে আনা হচ্ছে সাতক্ষীরার SM আলিমুজ্জামানের মরদেহ। তবে নিহত রেবতী সরকারের মরদেহ বাংলাদেশে না এনে কলকাতাতেই শেষকৃত্য করার কথা জানিয়েছে পরিবার। এই বিষয়ে আরও জানাতে সাতক্ষীরার ভোমরা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রামকৃষ্ণ চক্রবর্তী। রামকৃষ্ণ, মরদেহ দেশে আসার বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? আমি এইমাত্র ভোমরা ইমিগ্রেশনের ওসির সাথে কথা বলেছিলাম। ভোমরা বন্দরের বিপরীতে হচ্ছে ভারতের গুজাডাঙ্গা ইমিগ্রেশন চেকপোস্ট। এই আলিমুজ্জামান সাজুর লাশ এখন গুজাডাঙ্গা ইমিগ্রেশন চেকপোস্টে অবস্থান করছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই এই আলিমুজ্জামানের লাশ এই ভোমরা স্থল বন্দরে ইমিগ্রেশনে পৌঁছাবে, এমনটি জানিয়েছেন ইমিগ্রেশন কর্তৃপক্ষ। আপনি নিশ্চয়ই জানেন। আর কালীগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামের রেবতী সরকারের কথা বলেছেন। এই রেবতী সরকার তিনিও কলকাতার হোটেলে অগ্নিদগ্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার সন্তানরা ভারতে অবস্থান করায় তার লাশ গত রাতেই কলকাতার নিমতলা শ্মশানঘাটে দাফন করা হয়েছে, এমনটি জানিয়েছে তার প্রতিবেশীদের কাছ থেকে। আমরা এই ভোমরা ইমিগ্রেশনে আলিমুজ্জামানের লাশ আসবে, তার পরিবারের স্বজনরাও অপেক্ষা করছে এবং লাশবাহী গাড়ু আমরা ইমিগ্রেশন চেকপোস্টের সামনে দেখছি। হয়তো কিছুক্ষণের মধ্যেই এই যে চিকিৎসার জন্য যিনি ভারতে যে মৃত্যুবরণ করেছে, এটা খুবই আমাদের জন্য দুর্ভাগ্যজনক। চিকিৎসা নীতি দিয়ে কোনো ব্যক্তি যে অগ্নিকাণ্ডের লাশ হয়ে ফেলবে, এটা সত্যি বেদনাদায়ক। কিছুক্ষণের মধ্যে আলিমুজ্জামান যে সাজু, তার লাশ হয়তো ভোমরা স্থল বন্দর দিয়ে ইমিগ্রেশনে পৌঁছবে। এটাই ছিল আমার কাছে ভোমরা থেকে সর্বশেষ। রামকৃষ্ণ, ধন্যবাদ আপনাকে। অনুকূল আবহাওয়া, আধুনিক ব্যবস্থাপনা আর চা বোর্ডের বিশেষ তদারকিতে দেশের চা উৎপাদনে দেখা দিয়েছে এক নতুন আশার আলো। চলতি বছরের প্রথম 6 মাসে রেকর্ড পরিমাণ চা উৎপাদিত হয়েছে মৌলভীবাজারে। অন্যদিকে রাজনৈতিক পট পরিবর্তন ও সরকারের নানা পদক্ষেপে দীর্ঘদিন ধরে সংকটে থাকা পঞ্চগড়ের চা চাষি ও ক্ষুদ্র বাগান মালিকদের মাঝেও ফিরেছে সুদিন। প্রতিনিধিদের তথ্যচিত্রে চা শিল্পের খবর জানাচ্ছেন লিওনা চাঁদ। গাছে গাছে সবুজ পাতার সমারোহ, ভোর থেকে সন্ধ্যা চা বাগানে এখন ব্যস্ততার যেন শেষ নেই। কেউ ব্যস্ত পাতা সংগ্রহে, কেউ বা কারখানার পাতা প্রক্রিয়াজাতকরণে। অনুকূল আবহাওয়ায় এবার চা পাতার ফলন ভালো হওয়ায় বাড়ছে শ্রমিকদের কর্মব্যস্ততাও। উৎপাদন বাড়াতে চা বোর্ডের পক্ষ থেকে বাগানগুলোতে নিয়মিত তদারকি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের চারা রোপণের উদ্যোগ নেওয়া হচ্ছে। গত বছরের তুলনায় মাত্র 6 মাসে উৎপাদন বেড়েছে প্রায় 7 মিলিয়ন কেজি। সব মিলিয়ে চলতি মৌসুমে চা বাগান জুড়ে বিরাজ করছে স্বস্তি ও আশাবাদের পরিবেশ। এখন বৃষ্টির দিন তো মোটামুটি এখন পাতা ভালো পাওয়া যায়, 43 কেজি আমরা পাতা তুলছি আজকে। ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশের চা শিল্পকে অনন্য অবস্থানে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন চা বোর্ডের চেয়ারম্যান। চায়ের সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গের কন্ট্রিবিউশন আমি সিনসিয়ারলি অ্যাকনলেজ করছি এবং আমি আশাবাদী আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় এই বছরের লক্ষ্যমাত্রা 104 মিলিয়ন কেজি অতিক্রম করবে। সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের মাটিতে চা হবে না এই ধারণা থেকেই 2001 সালে সমতল ভূমিতে শুরু হয় চা চাষ। চাষি ও বাগান মালিকেরা বছরের পর বছর লোকসান গুনতে গুনতে দিশেহারা হয়ে পড়েন।
তবে সেই দুর্দশা থেকে ২০২৪ সালে সরকার পরিবর্তনের পর বদলে গেছে চা শিল্পের চিত্র। চাষিদের মাঝে ফিরেছে সুদিন, বাড়ছে বাগানের পরিধি। এই শিল্পের সাথে প্রত্যক্ষভাবে জড়িত প্রায় ১০,০০০ মানুষের বদলে যাচ্ছে জীবনযাত্রা। দীর্ঘদিন ধরে চাষের মধ্যে মাঝে মধ্যে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি, আমাদের ন্যায্য দাম পাইনি। তো তারপরেও আমরা এগিয়ে গেছি পঞ্চগড়ের চা চাষ নিয়ে এবং আমাদের এখন ন্যায্য দাম পাচ্ছি। চা শিল্পের সোনালী দিন চলছে বলে জানান এই কর্মকর্তা। প্রায় ৩০ থেকে ৩৫,০০০ লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। উত্তরাঞ্চলের বিশেষ করে পঞ্চগড়ের মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি ফিরে এসেছে। অনুকূল আবহাওয়া, আধুনিক ব্যবস্থাপনা আর নীতি নির্ধারণী সহায়তায় ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের চা শিল্প। মৌলভীবাজারের পাহাড় থেকে পঞ্চগড়ের সমতল ভূমির চা বাগানগুলোতে এখন কেবলই ঘুরে দাঁড়ানোর গল্প। লিওন আজাদ, RTV। রাজস্ব আদায়ে নতুন রেকর্ড করেছে পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দর। ২০২৫-২৬ অর্থ বছরে এই বন্দর থেকে রাজস্ব আদায় হয়েছে ৪২৪ কোটি ৬০ লাখ টাকা, যা আগের অর্থ বছরের তুলনায় ২৫৭ কোটি ৮১ লাখ টাকা বেশি। তবে লক্ষ্যমাত্রার প্রায় দ্বিগুণ রাজস্ব আদায় হলেও বন্দরের সেবার মান ও কার্যক্রম নিয়ে সন্তুষ্ট নন ব্যবসায়ীরা। পঞ্চগড়ের তেঁতুলিয়া সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের অন্যতম প্রবেশদ্বার তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দর। ২০১১ সালের পর ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির আওতায় পুরোদমে শুরু হয় বন্দরের কার্যক্রম। শুরু থেকেই এ বাণিজ্য পথে মোট আমদানি রপ্তানির প্রায় ৯৫% ছিল পাথর। তবে এবার পাথরের পাশাপাশি নেপাল ও ভারতের ১৮ থেকে ২০ ধরনের পণ্য রপ্তানি শুরু হয়েছে। বেড়েছে আমদানি পণ্যের পরিমাণও। এতে গেল অর্থ বছরে বন্দরের রাজস্ব আদায়ে এসেছে বড় পরিবর্তন। বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ২০২১-২২ অর্থ বছরে রাজস্ব আদায় হয় ৪১ কোটি ৬৪ লাখ টাকা। ২০২২-২৩ অর্থ বছরে যার পরিমাণ ছিল ৬৪ কোটি ৭ লাখ টাকা। ২০২৩-২৪ অর্থ বছরে ১১০ কোটি ৫১ লাখ ও ২০২৪-২৫ অর্থ বছরে ছিল ১৬৬ কোটি ৭৯ লাখ টাকা। আর ২০২৫-২৬ অর্থ বছরে ২৩০ কোটি ৭৭ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ৪২৪ কোটি ৬০ লাখ টাকা। ২৪-২৫ অর্থ বছরের তুলনায় ২৫-২৬ অর্থ বছরে বেশ রপ্তানি বেড়েছে, প্রায় ৬০ থেকে ৬৫% রপ্তানি বেড়েছে, যেটা আমাদের দেশের অর্থনীতির জন্য অত্যন্ত একটা আশাব্যঞ্জক কথা। তবে বন্দরের সেবার মান নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা। পণ্য খালাসে ধীরগতি, অবকাঠামো, পরিবেশ ও অন্যান্য সুযোগ সুবিধা আরো উন্নত করার দাবি তাদের। বাংলাদেশ স্থলবন্দরকে ইউনিফাইড একটা ল্যান্ড পোর্ট হিসেবে করে তাহলে আরো ভালো হবে। ২৬ এবং ২৭-এ আমরা আশা করছি যে আরো অনেক বেশি রাজস্ব আদায়ের ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি। বাংলাবান্ধা স্থলবন্দরকে গতিশীল ও আধুনিক করা গেলে উত্তরাঞ্চলের বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি সরকারের রাজস্ব আয় আরো বাড়বে বলে মত সংশ্লিষ্টদের। সুলাইমান কবির, RTV। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর ১২টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।